স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত হয়েছি অনেক দিন পর। তো আপনাদের মনে আছে যে আমি যে বইটি পড়াচ্ছিলাম সেটা হলো বিপিএসসি 111। আজকে তার ইউনিট 9 এবং 10 এই দুটো নিয়ে আলোচনা করব। এর আগে আমি মেকিয়াভেলি পড়িয়েছিলাম। মেকিয়াভেলির দুটো ইউনিট ছিল, একটা ইউনিট 7, একটা ইউনিট 8। তা মোস্ট প্রবাবলি ইউনিট 8টা সে সময় হয়নি। তো আমি আজকে সোশ্যাল কন্ট্রাক্ট, হবসের যে থমাস হবসের যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি সেটা নিয়েই আলোচনা করছি। তো সেই কারণে 9 আর 10টা আজকে করিয়ে নিচ্ছি। নেক্সট ক্লাসে আমি যখন লক করাবো তখন তার আগে মেকিয়াভেলির ওই ইউনিট 8টা আমি আলোচনা করে নেব, করে নিয়ে তারপরে আমি ওই 11-এ ইউনিট 11-এ আমি যাব। থমাস হবস তিনি একাধারে রাষ্ট্রবিজ্ঞানী এবং রাষ্ট্রনৈতিক দার্শনিক। কেন এই কথা বলছি? না, যে রাষ্ট্রবিজ্ঞানী একটা নতুন দর্শনকে উপস্থাপনা করেন বিশ্বের মানুষের কাছে, তিনি দার্শনিক, একটা নতুন তত্ত্ব তুলে ধরেন নতুন আঙ্গিকে, তাকেই আমরা দার্শনিক বলি। সে অর্থে এই সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি মতবাদ, তার এই শব্দটা উচ্চারিত হলেই একসঙ্গে কোন কোন দার্শনিকের নাম মনে পড়ে? হবস, লক, রুসো। থমাস হবস, জন লক, জ্যাঁ রুসো। এই সোশ্যাল কন্ট্রাক্টের পথিকৃৎ হিসাবে আমরা থমাস হবসের নাম করতে পারি। এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি যেটা, তাহলে থমাস হবসের যে ইউনিটটা সেটা দুটো ভাগে বিভক্ত। আলোচনাটা দুটো ইউনিটে বিভক্ত। 9-এ রয়েছে সোশ্যাল কন্ট্রাক্ট, 10-এ রয়েছে সভারেন্টি। সোশ্যাল কন্ট্রাক্ট কি? না, কন্ট্রাক্ট হচ্ছে চুক্তি, সোশ্যাল হচ্ছে সামাজিক। তাহলে সামাজিক চুক্তি, সোজা বাংলায় বললে সামাজিক চুক্তি মতবাদ। এই সামাজিক চুক্তি মতবাদ, এই সামাজিক চুক্তি তো যে কোনো দুটো দলের মধ্যে হতে পারে, দুটো গ্রুপ, দুটো একটা মানুষের সঙ্গে একটা মানুষের চুক্তি হতে পারে, একটা দেশের সঙ্গে একটা দেশের চুক্তি হতে পারে। তো এই সোশ্যাল কন্ট্রাক্ট নিয়ে কেন এত আলোচনা? এর কারণ হলো সোশ্যাল কন্ট্রাক্টের যে গভীর তাৎপর্য আছে, সেই জন্যেই কিন্তু থমাস হবস আজও তিনি, হবস, লক, রুসো, তারা আজও স্মরণীয় হয়ে রয়েছেন। এর কারণ তারা প্রি স্টেট
সোসাইটি সম্পর্কে আলোচনা করেছেন। প্রত্যেকের আলোচনার, তিনজনের আলোচনার বেসিক যে বিষয়টি সেটা কিন্তু এক, অর্থাৎ রাষ্ট্র প্রতিষ্ঠার আগে এই সমাজটা, এই সোসাইটিটা কিরকম ছিল, এই নেচার, যে ন্যাচারাল সোসাইটি সেটা কিরকম ছিল। এটা কি খুব আলোকোজ্জ্বল ছিল, নাকি ভীষণ অন্ধকারাচ্ছন্ন ছিল? মানুষ কি খুবই প্রশিক্ষিত ছিল, নাকি তারা নিজেদের মধ্যে মিলে মিশে বন্ধুত্বপূর্ণ ভাবে বাস করত? ইত্যাদি বিভিন্ন যে প্রশ্নগুলো, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। থমাস হবস কি বলেছেন, যে যখন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি তখন মানুষ একটা অন্ধকারময় সমাজের মধ্যে বাস করত, এবং মানুষের যে নেচার বা ক্যারেক্টার সম্পর্কে তার যে উক্তিগুলি, সেগুলো অত্যন্ত পেসিমিস্টিক, হতাশাব্যঞ্জক। কারণ আমরা এর আগেও পড়েছি, অনেক দার্শনিকই বলেছেন মানুষ বেসিক্যালি কোয়ালসাম, তারা নিজেদের স্বার্থ সিদ্ধির প্রতি তারা বেশি উদ্গ্রীব। তো এখানেও থমাস হবস যে বিষয়টির উপর আলোকপাত করতে চেয়েছেন, এই নো স্টেট কন্ডিশনে there was the absence of any kind of sovereign ruler or sovereign leader. সেখানে মানুষের কোনো লিডার ছিল না, কোনো সার্বভৌম নেতা ছিল না। নেতার কাজ কি? নেতার কাজ হচ্ছে সমাজকে, সমাজের মানুষকে একটা দিশা দেখানো। আমরা যদি সেই ভারতবর্ষের বৈদিক যুগের পূর্ব দিকে, প্রথম বৈদিক যুগে ফিরে যাই, সেখানেও কিন্তু আমরা দেখব যে গ্রাম শাসন পরিবারের কর্তা, তিনি পরিবারকে দিশা দেখাতেন, গ্রামকে দিশা দেখাতেন গ্রামণী, এবং যে কমিউনিটি তারও একজন লিডার ছিল, এবং অনেকগুলো কমিউনিটি, তারা অনেকগুলো গ্রাম মিলে একটা কি হতো, যে কমিউনিটি তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে যারা জিততো তারা একজন লিডার বানাতো, এবং অনেকগুলো এরকম ছোট ছোট ট্রাইব তারা আবার একজনের কাছে যখন পরাজিত হয়ে তাকে তারা শাসক বানাত। সুতরাং ভারতবর্ষের সেই প্রথম থেকেই কিন্তু আমরা একজন লিডারের অস্তিত্ব দেখছি, এবং তারও আগে যদি আমরা সেই হরপ্পা মহেঞ্জোদারোর যুগে ফিরে যাই, সেখানে আমরা কি দেখব, একটা অভিজাত তন্ত্র, কোন রাজতন্ত্রের অস্তিত্ব পাওয়া যায়নি। কিন্তু অবশ্যম্ভাবী একজন নেতা বা গ্রুপ অফ লিডার্স, তাদের অস্তিত্ব কিন্তু ছিল। কিন্তু থমাস হবসের যে চিত্র অনুসারে এই প্রি স্টেট কন্ডিশনে কোনো লিডার ছিল না, যার জন্য মানুষ সর্বদাই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে মারা পড়ত, এবং একটা ভায়োলেন্ট ওয়ার
সব সময় তাদের মধ্যে হতো এই ওয়ার, ইন্টারনাল এক্সটার্নাল, নিজেদের কমিউনিটির মধ্যে লড়াই হচ্ছে, আবার বাইরে থেকে এসে মানে কিছু মানুষ তাদেরকে আক্রমণ করে তাদের মেরে ধরে তাদের জায়গাটাকে তারা কেড়ে নিচ্ছে। এইভাবে যখন যাচ্ছিল, কোনো ল নেই, তার জন্য কোনো পানিশমেন্ট নেই, মানুষ যা মনে হচ্ছে সে তাই করছে, সে তার নিজের খুশি মতন চলছে। কিন্তু এটা মানুষ খুব ভালো করে বুঝেছিল যে কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, যে রাইট টু সেলফ প্রিজার্ভেশন, এটা কিন্তু খুব দরকার। এই রাইট টু সেলফ প্রিজার্ভেশন ব্যাপারটা কি? অর্থাৎ আমার নিজেকে নিজের রক্ষা করার, নিজের অধিকারটা রক্ষা করার যে অধিকার, সেটা কিন্তু আমার রয়েছে, এটা আমি কারোর কাছে বিসর্জন দিতে পারি না। তো এই বোধটা যখন তাদের মধ্যে উদয় হলো, তখন এরকম গুটি কতক শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা ঠিক করলেন কি, যে আমরা এমন করি না কেন যে আমরা যে যা খুশি তাই করছি, আমার অধিকার, এই অধিকার এক চুল এদিক ওদিক হতে পারবে না, সেটা করলে তো হবে না। কারণ একটা পরিবারে বাস করতে গেলে, ধরুন একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় মেজো সেজো ভাই আছে, তাদের ছেলে মেয়েরা আছে, বাবা মা আছে, তাদের মিসেসরা আছে, তাহলে সেখানে যদি প্রত্যেকেই যদি যা খুশি তাই করে, তবে কি সেই পরিবারটা বাঁচবে? সেই পরিবারের মধ্যে যিনি এল্ডারলি পার্সন, সবাইকে তার কথা শুনতে হবে, এবং তিনি যা রুলস ঠিক করবেন সেই মতনই সবাইকে, সবাই যদি চলে তবেই কিন্তু সেই পরিবারটা বাঁচবে। এরকমই কিন্তু আমাদের ভারতবর্ষের সমাজটা কিন্তু এরকমই ছিল। এমনকি আপনি জয়েন্ট ফ্যামিলি বাদ দিন, আপনি যদি নিউক্লিয়ার ফ্যামিলিতেও দেখেন, সেখানে হাজবেন্ড ওয়াইফ বাচ্চা, সেই ছেলেটি বা মেয়েটি সে যদি, তাহলে সেখানে কর্তাকে বাবা, তাহলে বাবা মার মধ্যেও কিন্তু একটা অলিখিত একটা চুক্তি আছে যে এই আমাদের পরিবারটাকে বাঁচাতে গেলে, আমাদের ছেলেকে সুস্থভাবে মানুষ করতে গেলে একটা নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে আমাদেরকে চলতে হবে। আমরা যা খুশি তাই করলাম, আমরা লেট নাইট বাইরে গিয়ে ক্লাব করে, আমরা মাদকাসক্ত হয়ে আমার ছেলে বাড়ি ফিরছে, তারপরে একটা দুটো অবধি ঘুমাচ্ছে, তারপরে জোরে জোরে সবকিছু শুনছে, ডিজে বাজাচ্ছে। তো ইট ইজ নট a rule, it is totally unruly condition, যেমনটা আপনারা এখন বহু ক্ষেত্রে সমাজে দেখেন। হঠাৎ করে একটা পুজো কমিটি, আপনার বাড়িতে অসুস্থ মানুষ আছে, তাদের তোয়াক্কা না করে এত জোরে তারা গান বাজাচ্ছে, তারা আনন্দ করছে, কিন্তু ফান্ডামেন্টাল রাইট বলে যে আমাদের প্রত্যেকের রাইট টু সেলফ প্রিজার্ভেশন আছে, এবং অন্যের আনন্দ কিন্তু আমার আনন্দকে বিঘ্নিত করতে পারে না। তাহলে কি করতে হবে? এইটা যাতে বজায় থাকে, আমাদেরকে একটা আলোচনায় বসতে হবে যে ভাই, তুমি তোমার যে গান বাজনা সেটা একটু লো ভলিউমে চালাও, এমন ভাবে যাতে সেটা তোমার যে ক্লাবের মধ্যে সীমিত থাকে। কি তোমার পাশের বাড়ির ছেলেটি যদি খুব জোরে গান বাজায়, তখন তাকে বলতে হবে যে এটা বাইরের লোককে না শুনিয়ে তুমি এটা তোমার বাড়ির মধ্যেই সীমিত রাখো। এই যে আলোচনা,
ইট ইজ আ কাইন্ড অফ কন্ট্রাক্ট। তো এই কন্ট্রাক্ট এটা যখন বৃহত্তর ভাবে হয়েছিল, সমাজের বিপুল সংখ্যক মানুষ যখন তাতে যোগদান করেছিলেন, সেটাই হয়েছিল সোশ্যাল কন্ট্রাক্ট। এবং সেখানে তারা কি বলেছিলেন যে আমরা আমাদের প্রত্যেকের স্বার্থ কিছুটা কিছুটা করে আমরা বিসর্জন দেব। কেন না? বৃহত্তর স্বার্থে, যে গ্রেটার ইন্টারেস্ট, ফর দ্য সেক অফ গ্রেটার ইন্টারেস্ট আমরা আমাদের যে ক্ষুদ্র যে স্বার্থকে সেটাকে আমরা যদি না ছাড়ি, আমরা যদি একটা রিজিডিটি নিয়ে থাকি যে না আমি এর স্ট্যান্ড থেকে এক চুলও নড়বো না, তাহলে কিন্তু জীবনে কোনো কিছুই হয় না। এবং ম্যারেজটাও কিন্তু একটা কন্ট্রাক্ট, সব সময় মনে রাখবেন। কেন এটাকে কন্ট্রাক্ট বলেছে বলুন তো? এবং ম্যারেজটাকেও আমি কেন কন্ট্রাক্ট বলছি? তার কারণ হলো কন্ট্রাক্ট হচ্ছে একটা এগ্রিমেন্ট, এবং এটা এমন নয় এটা দীর্ঘস্থায়ী বা এটা শাশ্বত, সেটা কখনো নয়। ঠিক তেমনি আমি ম্যারেজকে কেন কন্ট্রাক্ট বললাম? যতদিন হাজবেন্ড ওয়াইফের আন্ডারস্ট্যান্ডিং আছে ততদিন তোমার এই বিবাহিত জীবন বেঁচে থাকবে। তারপরে এনি ডে তোমরা কিন্তু সেপারেটেড হয়ে যেতে পারো, তোমাদের ডিভোর্স হয়ে যেতে পারে। তো সেই জন্যই, এবং তুমি ইচ্ছা করলে আরেকজন সেকেন্ড লাইফ পার্টনারকে চুজ করতে পারো। এই জন্যই আমি এটাকে, হবস ঠিক এই কথাই বলেছেন। তিনি বলেছেন যে এইটা সোশ্যাল কন্ট্রাক্ট, এমন নয় যে সবাই চিরকালের জন্য এটাকে মানবে, এটাকে মর্যাদা দেবে। কিন্তু তারা মর্যাদা দেবে কেন? ভয়ে। কিসের ভয়ে? না আমাদের জীবন বিপন্ন, আমাদের সম্পত্তি বিপন্ন, যে কোনো মুহূর্তে আমাদের হত্যা হতে পারে, এই যে একটা ভয় মানুষের মধ্যে, কিন্তু এই ভয় ভীতিটার খুব প্রয়োজন। এবং এই ভয় ভীতির থেকেই তারা অনুভব করলো যে আমাদের একজন সভারেন লিডার দরকার, যেখানে যার কাছে আমরা স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ বাই কনসেন্ট, আমরা সম্মতি দিচ্ছি যে আমরা তাকে আমাদের সভারেন লিডার হিসাবে চুজ করছি, এবং তিনি আমাদেরকে, তার কি রেসপন্সিবিলিটি, তিনি আমাদেরকে রক্ষা করবেন। এবং এই সভারেন লিডার তিনি একজন হতে পারেন, অর্থাৎ রাজা হতে পারেন, কিংবা অভিজাত তন্ত্র অর্থাৎ আ গ্রুপ অফ লিডার্স হতে পারে, কিংবা ডেমোক্রেটিক লিডার হতে পারে, অর্থাৎ গণতন্ত্র। কিন্তু যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়ে কিন্তু আমরা ঠিক গণতন্ত্রের যে বিষয়টা, সেটা কিন্তু আমরা তখনও তার ফোকাসটা আমরা দেখতে পাচ্ছি না, যদিও হবস এ বিষয়ে উল্লেখ করেছেন। কিন্তু তিনি কিন্তু একজন অ্যাবসলিউট লিডারের কথাই বলেছেন, যার হাতে অসীম ক্ষমতা থাকবে এবং যে সার্বভৌম ক্ষমতার অধিকারী থাকবে, এবং যার কাছে সাধারণ মানুষ, যার প্রতি অ্যালিজেন্স, তারা নিজেদের অ্যালিজেন্সকে তারা তার কাছে সমর্পণ করবে ভয় ভীতিতে, কিন্তু অবশ্যই সম্মতি থাকতে হবে। তাহলে যদি সোশ্যাল কন্ট্রাক্ট হলো, তাহলে সভারেন্টি, সার্বভৌমত্বের দরকার কি পড়লো? না, হবস বলছেন যে মানুষ তো সম্মতি দিল,
সম্মতি দিয়ে সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি করলো, কিন্তু এমন তো হতে পারে তার মধ্যে এমন কোনো অসাধু ভাবনা এলো যে সে সাভারেন লিডারের এগেনস্টে বিদ্রোহ করতে চাইল। সেই কারণেই তার পক্ষে কন্ট্রাক্ট ব্রেক করা কোনো ব্যাপার না, কারণ ইট ইজ নট ইটার্নাল। সেই কারণে এমন একজন সাভারেন লিডারের দরকার যার কিনা অ্যাবসলিউট ক্ষমতা থাকবে, এবং সেই লিডার অনেক সময় সম্মতির দ্বারা তার ক্ষমতা প্রাপ্ত হতে পারে, আর অনেক সময় বাই অ্যাকুইজিশন, ফোর্সফুল অ্যাকুইজিশন, অর্থাৎ সে কি করবে, ফোর্সফুল, নিজের ফোর্সিবলি তার নিজের বল খাটিয়ে সে কি করবে, ওই সাধারণ মানুষকে তার অধীনস্থ করবে। কিন্তু এই অধীনে রাখার শর্তটা কি, এই সকল মানুষকে তিনি কি দেবেন, নিরাপত্তা দেবেন। তিনি তাকে লফুলি, লিগ্যালি তাকে নিরাপত্তা দেবেন। এবারে এই যে সামাজিক চুক্তি, তাহলে সাভারেন্টি মানে কি, সার্বভৌমিকতা, অর্থাৎ এমন ক্ষমতা যেটার দ্বারা যে লিডার সে বাহ্যিকভাবে এবং আভ্যন্তরীণভাবে সে কিন্তু অ্যাবসলিউট পাওয়ারকে এনজয় করবে। এই সাভারেন্টির অনেক টাইপ হতে পারে, যেটা আমি বললাম, সাভারেন লিডারের অনেক টাইপ হতে পারে। এখন প্রশ্ন হলো যে হঠাৎ হবসের মনে এই ধরনের সাভারেন লিডার, অ্যাবসলিউট সাভারেন লিডারের কথা বা সাভারেন্টির বিষয়টা মনে এলো কেন? তার কারণ থমাস হবস তিনি 16 শতকে জন্মগ্রহণ করেছিলেন, এবং এটা একটা জংচারাল স্টেজ, এবং 17 শতকে ইংল্যান্ডে পার্লামেন্টারিয়ান এবং রয়্যালিস্টদের মধ্যে একটা লড়াই শুরু হয়, যেটাকে ইংলিশ সিভিল ওয়ার নামে যা পরিচিত। তাহলে পার্লামেন্টারিয়ানরা কি বলছেন, যে একটা সংসদীয় গণতন্ত্র থাকবে, এবং এই সংসদীয় গণতন্ত্রে যে লিডার, তাকে সাধারণ মানুষ তাকে চুজ করবে, এবং তিনি সাধারণ মানুষের ভালো মন্দ বুঝে তার সম্মতি নিয়ে তিনি শাসন পরিচালনা করবেন, যেমন আমাদের ভারতবর্ষ সংসদীয় গণতন্ত্র, এবং ইংল্যান্ডেও আমরা দেখি সেই সংসদীয় সংবিধান দেখি, যেখানে একটা পার্লামেন্ট থাকবে। অর্থাৎ এই যে সাভারেন লিডার, তিনি প্রাইম মিনিস্টার হতে পারেন। তো এই সাভারেন লিডারকে কে করবে, কে কন্ট্রোল করবে? সেই সাভারেন লিডারকে কে কন্ট্রোল করবে না, পার্লামেন্ট কন্ট্রোল করবে। পার্লামেন্ট থাকবে, অর্থাৎ লেজিসলেচার থাকবে, এবং তাহলে লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, এগুলো সমস্ত পার্লামেন্টারিয়ান সিস্টেমের আন্ডারে। তার মানে কি, সকলের মত নিয়ে সাভারেন লিডারকে শাসন করতে হবে। কিন্তু থমাস হবস তিনি মনে করলেন কি, যে এই আনস্টেবল কন্ডিশন দেশের, সেই পরিস্থিতিতে একজন অ্যাবসলিউট লিডারের, অর্থাৎ অটোক্র্যাটিক লিডারের প্রয়োজন।
যে যে কিন্তু লেজিটিমেটলি নিযুক্ত হবেন। এটাই হচ্ছে রয়্যালিস্টদের সঙ্গে থমাস হবসের পার্থক্য। রয়্যালিস্টরা কি বলছেন? তারা একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে, এবং সেই রাজতন্ত্রে আমরা কি দেখি? জোর যার মুলুক তার, এবং সেই রাজতন্ত্রে রাজা তার সাকসেসরকে নির্বাচন করলেন, তিনি আবার তার সাকসেসরকে নির্বাচন করলেন। সেখানে প্রজাদের বা সাধারণ মানুষের কোনো সে থাকে না, এবং আইনের শাসনও সেখানে নেই। আবার পার্লামেন্টেরিয়ানরা যা বলছেন, সেখানে লিগ্যাল লেজিটিমেট ব্যবস্থা রয়েছে, কিন্তু সেখানে অ্যাবসলিউটিজমের কোনো জায়গা নেই। এখানেই কিন্তু পার্লামেন্টেরিয়ান আর রয়্যালিস্টদের মধ্যে একটা ক্ল্যাশ হচ্ছে। এই জন্যই কিন্তু লড়াইটা, এই জন্যই কিন্তু সেই সিভিল ওয়ারটা চলছিল। এইরকম একটা যখন পরিস্থিতি, তখন থমাস হবস তিনি একটা মিডল ওয়েকে বাছলেন। তিনি কি বললেন? হি প্রপাউন্ডেড দ্যাট যে দেয়ার মাস্ট বি সাভারিন, একজন সাভারিন থাকবে, বাট the basis of that sovereign will be legitimacy, অর্থাৎ তিনি আইন সঙ্গত হবেন। বেআইনি ভাবে তিনি কিন্তু জোর করে ওই রাজার মতন, ওই রাজা সিংহাসনে বসলো, তিনি সেইভাবে কিন্তু তিনি সিংহাসনে বসতে পারবেন না, অর্থাৎ ক্ষমতায় কিন্তু আসতে পারবেন না। কারণ সেই লিডারকে আসতে হবে লেজিটিমেট লিডার, তিনি হবেন আইনের শাসক, এবং আইন রক্ষা করাই তার দায়িত্ব, এবং সেই আইন রক্ষা করতে গিয়ে তিনি বিদ্রোহীদের শাস্তিও দিতে পারেন, আবার তিনি যারা সাধারণ মানুষ তাদেরকে তিনি পালনও করতে পারেন। এই কারণেই কিন্তু যারা পার্লামেন্টেরিয়ান তারাও তাকে পছন্দ করত না, আর যারা রয়্যালিস্ট তারাও তাকে পছন্দ করত না। যাই হোক, এই সোশ্যাল কন্ট্রাক্টের অনেক রকম, তাহলে কি এটার প্রেক্ষাপটটা ছিল এটাই, যে ইংলিশ সিভিল ওয়ার, এবং এটা সবকিছু বেস করে তার পরিস্থিতি দেখে তিনি তার তত্ত্বটা যে গ্রন্থের মধ্যে সন্নিবেশিত করলেন, সেটা কি হলো? তার নাম লেভিয়াথান। তাহলে যে এই যে তার এই তত্ত্ব, এই লেভিয়াথান কিন্তু আজও তাকে অমর করে রেখে দিয়েছে। কারণ এই যে, এবং এই কারণেই বলা হচ্ছে তিনি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক এবং লেজিটিমেট ডেমোক্রেসিরও জনক হচ্ছেন তিনি। তিনি প্রথম কিন্তু এই পথে চলতে মানুষকে দিশা দেখিয়েছিলেন। যারা তার সমালোচক তারা বলেন যে রাতারাতি যে মানুষগুলো নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ করত, তারা হঠাৎ করে তারা নিজেদের মধ্যে একেবারে ইউনাইটেড হয়ে গেল, এটা কখনোই হতে পারে না। কাজেই তারা হবসের এই থমাস হবসের এই সোশ্যাল কন্ট্রাক্ট সাভারেন্টিকে তারা কিছুতেই মেনে নেননি। কিন্তু তবুও বলা যায় সাবাইন কি বলেছেন? তিনি বলছেন যে যদিও তিনি অ্যাবসলিউটিজমের কথা বলেছিলেন, কিন্তু যদি ইন ডিটেইল তার
লেভিয়াথানটা পড়া যায়, তবে কিন্তু আমরা দেখব যে তিনি কিন্তু ইন্ডিভিজুয়ালিটি, মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্যকে কিন্তু তিনি সম্মান জানিয়েছেন। এই হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট আর সভারেন্টি সিনপসিস। এবার আমরা ভেতরে ঢুকি। আমরা কি দেখছি? থমাস হবসকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক এবং আধুনিক রাষ্ট্রতত্ত্বের অন্যতম প্রতিষ্ঠাতা বলা হয়। যেটা আমি এক্ষুনি বললাম, যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞান যদি তার জনককে বলা যায়, তাহলে এক কথায় আমরা থমাস হবসের নাম করতে পারি। এবং এই রাষ্ট্র প্রতিষ্ঠায় সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্টের যে একটা বিরাট ভূমিকা রয়েছে, এবং সামাজিক চুক্তি যদি না হতো তাহলে রাষ্ট্র হয়তো প্রতিষ্ঠিত হতো না, বা হলেও এই সামাজিক চুক্তির যে সবাই মিলে যে আলোচনা, অর্থাৎ এই আলোচনাটার যে একটা বৈজ্ঞানিক ভিত্তি, সেটা কিন্তু তার নামকে চিরকালের জন্য অমর করে রেখেছে। এবং তিনি প্রথম সম্ভবত বৈজ্ঞানিক ভিত্তিতে মোশন, ম্যাটার এর ভিত্তিতে, অর্থাৎ মানুষের অনুভূতির সঙ্গে তার যে অর্গানস গুলো আছে, তার অনুভূতি, আন্ডারস্ট্যান্ডিং, মেমোরি এবং চোখ, কান, নাক এবং ভাবনা, সব কিছুর যে একটা সামঞ্জস্য আছে, এটাই কিন্তু তিনি বুঝিয়েছিলেন। এই যে মানুষ কখন সামাজিক চুক্তি করলো, তার অনুভূতিটা যদি জাগ্রত না হতো, অনুভূতিটা কার সঙ্গে? দৈহিক অর্গানের সঙ্গে। তার ব্রেনের মধ্যে যে সূক্ষ্ম অনুভূতি আছে, তাহলে সেই সেন্সরি যে, তার মানে যে অর্গানিক চেঞ্জ, এই সেন্সরি অর্গান গুলো যদি কাজ না করতো, তাহলে তো সে এটা ভাবতোই না যে আমাদেরকে বাঁচিয়ে রাখতে গেলে একটা সামাজিক চুক্তি করতে হবে। তার মতবাদের মূল স্তম্ভ সামাজিক চুক্তি মতবাদের সার্বভৌম পরিচালকের গুরুত্ব এবং সার্বভৌমিকতার গুরুত্ব। বিশেষজ্ঞরা কি বলছেন? তারা বলছেন, এই যে আমি একটু আগে বললাম যে সপ্তদশ শতকে যে সংসদীয় ও দল ও রাজতন্ত্রী দলের মধ্যে যে সিভিল ওয়ার চলছিল, তার তত্ত্বের প্রেক্ষাপট যেমন সেটাও ছিল, তেমনি অনেকে মনে করছেন যে প্লেটোর বিখ্যাত ডায়ালগ ক্রিটো, তার মধ্যেও কিন্তু তার সামাজিক চুক্তির মূল নিহিত রয়েছে, এবং যা কিছু তিনি ভেবেছেন তার প্রতিফলন আমরা তার লেভিয়াথানের মধ্যেই দেখতে পাচ্ছি। তার লেভিয়াথান বিশ্লেষণ করলে আমরা কি দেখছি? যুক্তিবাদী দৃষ্টিভঙ্গিতে কোনো এখানে কোনো মানে আবেগের, তার যে মতবাদ, তার মধ্যে কোনো আবেগের কোনো স্থান নেই, বরং তিনি সায়েন্টিফিক আর রিজন দিয়ে তার দৃষ্টিকোণকে বুঝিয়েছেন। এবং সেই অর্থে তিনি ছিলেন বিজ্ঞানী গ্যালিলিওর একনিষ্ঠ। তার অনুপ্রেরক কে ছিল? প্রেরণা কোথা থেকে পেয়েছেন? বিজ্ঞানী গ্যালিলিওর কাছ থেকে। গ্যালিলিও যেমন রিজন দিয়ে বিজ্ঞানকে বিচার করেছেন, আবেগ দিয়ে নয়, এই নেচারকে বিচার করেছেন বিজ্ঞানের ভিত্তিতে, উনিও তাই করেছিলেন। এবং এর সঙ্গে তিনি কি যুক্ত করেছেন? জিওমেট্রিক পদ্ধতি। অর্থাৎ জিওমেট্রি মানে কি? এই যে আপনাদের যখন আমি পড়িয়েছিলাম বেদিক রিলিজিয়ন, বা আপনাদের বাড়িতে যখন যজ্ঞ হয়, দেখেছেন কতগুলো ইটের ওপরে যখন বালিটা দিয়ে একটা
চতুষ্কোণ বা ত্রিকোণ এগুলো সমস্ত পুরোহিতরা করেন। এইগুলো কিন্তু ওনারা নিজেদের ইচ্ছা মতন করেন না, এই রিলিজিয়নের পেছনে এখান থেকে জিওমেট্রিক পদ্ধতি এর মধ্যে নিহিত রয়েছে। অর্থাৎ কোন অ্যাঙ্গেলে কোন দেবতার পূজা করতে হবে, কিভাবে যজ্ঞ কোন জায়গায় কোন অ্যাঙ্গেলে যজ্ঞের যে স্থানটা হবে, এগুলো কিন্তু সবই জিওমেট্রিক। এই যে আজকাল বাস্তুতন্ত্র বলা হয়, এটাও কিন্তু একটা জিওমেট্রিক অর্থাৎ ম্যাথমেটিক্যাল পদ্ধতি। সেটা কিন্তু থমাস হবস তিনি সেটাকে প্রয়োগ করেছিলেন, এবং এই জিওমেট্রিক এই সায়েন্টিফিক পদ্ধতি প্রয়োগ করতে গিয়ে তার ভিত্তিতে তিনি মানব চরিত্রকে ব্যাখ্যা করেছেন, এবং ইন্ডিভিজুয়াল মানুষের যে চরিত্র থেকে জটিল রাজনীতি, সার্বভৌম অধিকারীর আইনসঙ্গত অবস্থান, সবকিছুকেই কিন্তু তিনি এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকেই ব্যাখ্যা করেছেন। এবং আমি একটু আগে যেটা বলছিলাম, রয়্যালিস্টদের সঙ্গে তার বিরোধ কেন? কারণ তখনকার দিনে মধ্যযুগের ইউরোপে কি বলা হতো, রাজা হচ্ছেন ঈশ্বরের প্রতিভূ। এই পৃথিবীতে রাজার মত হচ্ছেন ঈশ্বরের মত। তুমি যদি রাজার মতকে বিরোধিতা করো, তুমি ঈশ্বরের কাছে তুমি অপ্রিয় হবে, তুমি হেভেনে না, তুমি হেরে যাবে। এই ডিভাইন অরিজিন থিওরি অফ কিংশিপে হবস বিশ্বাসী ছিলেন না। তিনি কি বলতেন না, লেজিটিমেট পলিটিক্যাল থিওরি বেসড অন সোশ্যাল কন্ট্রাক্ট, যেটা আমি বারবার আমার ইন্ট্রোডাকশনে বলেছি, লেজিটিমেসি থাকবে, আইনসঙ্গতা থাকবে, আইন ভাবে হবে। এই কারণেই তিনি কাছে অপ্রিয় ছিলেন, এবং তিনি যে পথ দেখিয়েছিলেন তারপর সেই পথ ধরে কিন্তু জন লক, জে জ্যাক রুসো, ইমানুয়েল কান্ট তারা তাদের দর্শন তৈরি করেছিলেন। হবস যে মতবাদ প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে মেটেরিয়ালিস্ট কনসেপশন অফ নেচার, অর্থাৎ নেচার মানে ঈশ্বর তা নয়, নেচার হচ্ছে একটা বস্তুগত, একটা মেকানিস্টিক, এই পৃথিবী যে আমরা ভূগোলে যে আমরা সবকিছু পড়ি, যে প্রত্যেকটার একটা কার্য কারণ আছে এবং এর সঙ্গে গতিশীলতার যোগ আছে, সেই দৃষ্টিকোণ থেকে তিনি আলোচনা করেছিলেন এই প্রকৃতিকে। এবং তিনি কি মনে করতেন, এই প্রকৃতির সঙ্গে মানুষের নেচারের একটা সম্পর্ক আছে। সে তো রবীন্দ্রনাথই বলেছেন, যখন রোদ ঝলমলে দিন হয় তখন আমাদের মনটা খুব উৎফুল্ল থাকে, শরতের আকাশের মেঘ, যেমন শারদিয়া চলছে এখন, সামনেই পুজো আসছে, ওই পেজা তুলোর মতন মেঘ দেখলে আমাদের মনটা উড়ে যায়। তো ঠিক এই যে অনুভূতিগুলো কিন্তু নেচারের সঙ্গে সঙ্গে পাল্টায়। বর্ষাকালে মন ভারাক্রান্ত হয়, এবং এর সঙ্গে কে এগুলোকে রিলেট করে, আমাদের চোখ, আমাদের কান, এগুলো ঠিকভাবে সঞ্চালন হচ্ছে কিনা। তা যদি না হতো তাহলে তো আমরা মেন্টালি রিটার্ডেড হতাম, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হতাম। আমাদের এগুলো সঞ্চালনের উপরেই কিন্তু সবকিছু নির্ভর করছে। গতি প্রকৃতি ঠিকঠাক হচ্ছে কিনা, আমাদের পাটা ঠিক চলছে কিনা, আমাদের চোখের পাতাটা পড়ছে কিনা, আমাদের স্মৃতিশক্তিটা ঠিক আছে কিনা, আমাদের মনে অনুভূতিটা ঠিক আছে কিনা, আন্ডারস্ট্যান্ডিং, মেমোরি, সবই কিন্তু ওই ম্যাটার, মোশন তার সঙ্গে যুক্ত। এবং হবস মনে করেন যে মানুষ যে কল্পনা করছে, মানুষ তো অনেক কিছুই কল্পনা করতে পারে, কল্পনায় সে চাঁদে যেতে পারে, কল্পনাতে সে স্বপ্ন দেখতে পারে চাঁদে গেছি, সে দিবা স্বপ্ন দেখতে পারে যে সে প্রাসাদে বসে আছে। অর্থাৎ এই হ্যালুসিনেশন, ড্রিম, এগুলো কিন্তু কোনোটাই সত্যি নয়। তো তিনি বলছেন, সেই মতন তিনি বলছেন যে এই চিন্তাটা দু প্রকার, একটা নিয়ন্ত্রিত, একটা অনিয়ন্ত্রিত। এই আমাদের দিবা স্বপ্ন দেখা, আমাদের অস্বাভাবিক কিছু কল্পনা করা, আমরা লটারি পেয়ে গেলাম, অনেক টাকা উপর থেকে পড়ছে,
এগুলো হচ্ছে, এগুলোর উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। অর্থাৎ আমাদের অনুভূতিগুলো রিজনের উপরে প্রতিষ্ঠিত নয়। যাদের এটা না থাকে তাদের এটা হয়। আর যারা রিজনেবল পারসন, তারা কি করে? তারা সঠিকভাবে কথা বলে, যুক্তি দিয়ে বিচার করে। এগুলোকে যারা কথা বলাটাকে যারা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারে, তারাই কিন্তু প্রকৃত মানুষ। তো সেইটাকে তিনি নিয়ন্ত্রিত চিন্তা বলছেন। কারণ এটাকে কথা বলাটাকে নিয়ন্ত্রিত চিন্তার মধ্যে কেন ধরছে? কারণ এই কথা দিয়ে কিন্তু জগৎ জয় করা যায়। আমি কথার মধ্যে দিয়ে একটা মানুষকে শত্রু করতে পারি, কথার মধ্য দিয়ে আমি তাকে মিত্র করতে পারি। তাই না তিনি বলছেন কথার মাধ্যমে মত প্রকাশ করা যায়, মানুষের সঙ্গে বোঝাপড়া করা যায়, যেভাবে সোশ্যাল কন্ট্রাক্ট হয়েছিল। এবং সর্বজনের সঙ্গে যে সহমতের ভিত্তিতে যে একটা বোঝাপড়া, এই সবে কিন্তু কথার মাধ্যমে। কিন্তু এই যে ভাষাটা কি হবে? এক একজনের ভাষা এক এক রকম হতে পারে। যদি কারুর ভাষা নরম, কারুর ভাষা উগ্র, এবং সেই ভাষার উপরে যার নিয়ন্ত্রণ নেই, যদি অধিকাংশ মানুষের নিয়ন্ত্রণ না থাকে, তাহলে সেখান থেকে একটা আনলফুল সিচুয়েশন তৈরি হতে পারে, মারামারি কাটাকাটি হয়ে যেতে পারে। সেই জন্যই তিনি বলেছেন একজন সার্বভৌম শক্তির দরকার, যে সেই ভাষাটা, সেই গ্রামারটাকে ঠিক করবেন, তাকে সর্বজনগ্রাহ্য করবেন। এবং মানুষের গতিশীলতাকেও তিনি ভাইটাল ভলান্টারিতে ভাগ করছেন। ভাইটাল মোশন হচ্ছে বায়োলজিক্যাল মোশন, যেমন কথা বলা, হাঁটা ইত্যাদিকে তিনি স্বতঃস্ফূর্ত কাজের অঙ্গ বলে মনে করছেন। এবং এই যে স্বতঃস্ফূর্ত যে কাজগুলো, এগুলোর নাম দিচ্ছেন তিনি এন্ডেভার। আমি দৌড়বো, অর্থাৎ আমার মধ্যে একটা অনুভূতি, আমাকে করতেই হবে, এইটাকে নাম দিচ্ছেন তিনি এন্ডেভার, আমার মানসিক শক্তি। এই এন্ডেভার আবার দু প্রকারের দিচ্ছেন তিনি, একটা অ্যাপেটাইট আর একটা অ্যাভারশন। অ্যাপেটাইটটা হচ্ছে সদর্থক, যেটা মানুষকে সন্তুষ্টি দেয়, আর অ্যাভারশন হচ্ছে আমি এড়িয়ে যেতে চাই, নেতিবাচক। আর মানুষের মধ্যে যখন অহংবোধ হয়, ভয় হয়, সেটা হচ্ছে তিনি বলছেন এই অ্যাপেটাইট আর অ্যাভারশন দুটোর মিশ্রণ হলে তবেই এটা হয়। এবং সদর্থক গতিশীলতা মানুষের মধ্যে ইচ্ছা শক্তির জন্ম দেয়। তার লেভিয়াথানের প্রতিষ্ঠা তিনি বলেছেন কি, রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্ববর্তী পর্যায়ে মানুষের কোনো নেতা ছিল না, এবং সেই পরিস্থিতিতে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি শূন্য ছিল, যুদ্ধের বাতাবরণ ছিল। এই অবস্থায় কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আলোচনা করে একজনকে নেতা হিসাবে বরণ করে তার উপর সমাজ পরিচালনার দায়িত্ব দিলেন, এবং নিজেদের মধ্যে চুক্তির ভিত্তি কি ছিল? নিজ নিজ স্বার্থ অধিকারকে কিছুটা বিসর্জন দিতে হবে। এইভাবে রাষ্ট্র ব্যবস্থার তৈরি হলো। তাহলে তিনি দেখছেন যে একটা ন্যাচারাল রিজন কিন্তু মানুষের মধ্যে কাজ করেছে, যার জন্য মানুষ এই চুক্তিটা করেছে। 19টি লয়ের কথা তিনি বলছেন। প্রথমটা হচ্ছে কি, এই সোশ্যাল কন্ট্রাক্টে মানুষকে শান্তির জন্য, তার মধ্যে প্রথম যে 3টি, তার সঙ্গে 19টি লয়ের যোগ আছে। মানুষকে শান্তির জন্য এগিয়ে আসতে হবে, নয়তো তাকে যুদ্ধ করতে হবে। আর দ্বিতীয় লতে তিনি বলছেন শান্তি প্রতিষ্ঠার জন্য নিজ নিজ স্বার্থ ত্যাগ করে সামাজিক চুক্তিতে আবদ্ধ হতে হবে। আর তৃতীয় লতে বলছেন সামাজিক চুক্তির প্রতি শ্রদ্ধাশীল, অনুগত থাকতে হবে। এবং এইভাবেই তৈরি হবে কমনওয়েলথ বা রাষ্ট্র। এবং তিনি দু ধরনের মানুষের কথা বলেছেন, ন্যাচারাল, আর্টিফিশিয়াল। যারা এই সামাজিক চুক্তি করেছে তারা তো তাদের কথা, তাদের মত প্রকাশ দিয়ে করেছেন, সেই কারণে তিনি ন্যাচারাল বলছেন। আর আর্টিফিশিয়াল হচ্ছে সেই ব্যক্তি যে ওই সামাজিক চুক্তি যারা করেছে তাদের কথা বলবে এবং তাদেরকে প্রতিনিধিত্ব করবে। এবং তিনি একথাও বলছেন যে রাষ্ট্রের প্রতি মানুষের ভীতি থাকা দরকার, না হলে কিন্তু মানুষ কিছুতেই অনুগত হবেন না।
এবং অনেকে যারা তার সমালোচনা করছেন তারা বলছেন হবস কিন্তু প্রি স্টেট ওই নেচারের কথা বলছেন না, তার সময় যে বাজারটা, উদীয়মান বাজারটা একটা অস্থির পরিস্থিতির মধ্যে ছিল সেটাকেই তিনি তুলে ধরেছেন। এবং অ্যাডাম স্মিথ হবসকে সমালোচনা করে বলছেন যে প্রাক সমাজে বিচার ব্যবস্থা ছিল না, এটা ঠিক না, কোনো মূল্যবোধ ছিল না, এটা ঠিক না, তাহলে হঠাৎ করে তারা কি করে সামাজিক চুক্তিতে আবদ্ধ হলো। এর উত্তর খুঁজতে গেলে ওই কেন্দ্রীয় শক্তির অস্তিত্বের প্রয়োজনীয়তার উল্লেখ করতে হবে, অর্থাৎ যে সার্বভৌম শক্তির কথা তিনি বলেছেন, যেখানে মানুষ স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়েছে এবং সেই কারণেই মানুষ সার্বভৌম শক্তিকে তৈরি করেছে। তাহলে মানুষ যদি স্বেচ্ছাতেই চুক্তি করে তাহলে হঠাৎ দরকার কি এই সার্বভৌম শক্তির? না, আমি যে বললাম যে কিছু ক্ষমতালোভী মানুষ আছে যারা এটাকে ব্রেক করতে পারে, কাজে এবং এটা চিরকালের জন্য নয়, কাজে এটাতে গ্যারান্টি দেওয়া যায় না, যে কোনো মুহূর্তে অরাজক পরিস্থিতি তৈরি হয়। এবং এই সার্বভৌম শক্তিটা কি? যেমন প্রাণ ছাড়া মানুষ বাঁচে না, সেরকম সার্বভৌমিকতা ছাড়া একটা রাষ্ট্র বাঁচতে পারে না। এই শক্তি পারে দেশ ও দেশের মানুষকে বিদেশি আক্রমণ, আভ্যন্তরীণ গোলযোগ থেকে রক্ষা করতে। এই শক্তি হচ্ছে অ্যাবসলিউট, তাকে পাঠ করা যায় না এবং তার সিদ্ধান্তই হচ্ছে আইন। এবং এখানে সম্মতিটা হচ্ছে একটা বিরাট ব্যাপার। হবস থেকে বলেছেন সভরেনিটি বাই ইনস্টিটিউশন, আবার কোনোটা বল প্রয়োগে আরোপিত হয় তাকে তিনি বলছেন অ্যাকুইজিশন বাই ফোর্স, যে সভরেনিটিটা। উভয় ক্ষেত্রে কিন্তু সার্বভৌম শক্তি আইন সিদ্ধ, কারণ সাধারণ মানুষ তাকে এই আইনটাকে মেনে চলে এবং এই আইন মেনে চলার পেছনে একটা ভীতি কাজ করে। একাধিক হতে পারেন, এক বা একাধিক, তিনি সম্রাট হতে পারেন, অভিজাত সম্প্রদায়ের প্রতিনিধি হতে পারেন, আবার গণতন্ত্রের সাধারণ নাগরিক নির্বাচিত প্রতিনিধি হতে পারেন, তিনিও সার্বভৌম ক্ষমতার অধিকারী হতে পারেন। আর এক্ষেত্রে উত্তরাধিকার যে কে হবে তারপরে সেই সার্বভৌম নেতা, সেটা প্রক্রিয়াটা একটু জটিল এবং তার জন্য ভীতি ও স্বাধীনতা একে অপরের সঙ্গে যুক্ত। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে সার্বভৌম নেতা কি লিবার্টিটাকে, মানুষকে কি লিবার্টি দেয়? এক্ষেত্রে হবস কখনো বলছেন পরিস্থিতির প্রয়োজনীয়তার সঙ্গে এই লিবার্টিটা যুক্ত। হবসের মতে মানুষ শান্তির উদ্দেশ্যে সামাজিক চুক্তিতে সহমত হয়েছে, কাজে ভীতির প্রশ্ন নেই। সেক্ষেত্রে স্বাধীনতার সঙ্গে এই সার্বভৌম শক্তির বিরোধ নেই। এবং আবার কখনো তিনি বলছেন প্রাক রাষ্ট্র পর্বে স্বাধীনতাটা অনেক বেশি ছিল, সেটা স্বাধীনতা ছিলই, যা খুশি তাই করতো মানুষ, কিন্তু তার সঙ্গে দায়বদ্ধতা ছিল না। আবার কোথাও তিনি বলছেন সার্বভৌম শক্তি স্বাধীনতাকে স্বচ্ছন্দ গতি পেতে দেয়নি। স্বাভাবিকভাবে তুমি যদি সার্বভৌম শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করো, সেই স্বাধীনতা তো সার্বভৌম শক্তি তোমাকে দেবে না, তাহলে তো জনদ্রোহ তৈরি হবে। জনগণ একটি অধিকার সার্বভৌম শক্তির কাছে দেয়নি, সেটা হচ্ছে রাইট অফ সেলফ প্রিজার্ভেশন, অর্থাৎ নিজে যদি আক্রান্ত হব আমি কিন্তু, অর্থাৎ সার্বভৌম শক্তি আমাকে আক্রমণ করবে, সেই অধিকারটা যখন তখন সেই অধিকার কিন্তু আমি তার হাতে সঁপে দিতে পারি না। এটা অনেকটা আমাদের সেই ফান্ডামেন্টাল রাইটস এর শেষ, যেটা দ্বারা আমরা কি করি, কোর্টের দরজা না খটখট করতে পারি। আমরা ধর্মের ক্ষেত্রেও ব্যক্তিগত ধর্মাচরণের স্বাধীনতা থাকলেও যেখানে বৃহত্তর স্বাধীনতা, যেখানে খর্ব হয়, ধরো আমি এমন একটা কাজ করছি যেটাকে ধর্ম বলছি, আমি নরবলি দিচ্ছি, তাহলে সেটাতে কি হবে? তাহলে বৃহত্তর স্বার্থ খর্ব হবে এবং মানুষের বৃহত্তর নিরাপত্তার প্রশ্ন সেখানে। কিংবা আমি এপার থেকে ওপারে আমি কোনো মাদক দ্রব্য চালান করছি বা অস্ত্র চালান করছি,
তাহলে আমি যদি বলি না এটা আমার স্বাধীনতা আছে, না, আমি তো বৃহত্তর যে রাষ্ট্রের নিরাপত্তা সেটাকে খর্ব করছি। সুতরাং সেই স্বাধীনতাতে কিন্তু কখনোই অ্যালাউ করবে না সার্বভৌম অধিকারী। আর হবস কি বলছেন? কুসংস্কারের ধর্মে কিন্তু হবস বিশ্বাসী ছিলেন না। তার ধর্ম মানে কি? যুক্তি, বিজ্ঞান, অর্থাৎ যুক্তিবাদী ধর্মই হচ্ছে প্রকৃত ধর্ম। কিন্তু সেই প্রকৃত ধর্ম সার্বভৌম শক্তির অধীন ছিল। অর্থাৎ সার্বভৌম শক্তি যাকে মনে করবে যে বৃহত্তর স্বার্থের পক্ষে এটা মঙ্গলদায়ক, তুমি সেটাই করতে পারবে, তুমি এর বিরোধিতা করতে পারবে না। সে তুমি নিজে ব্যক্তিগতভাবে তুমি যদি ঘরের মধ্যে কিছু করো মানুষের বৃহত্তর স্বার্থকে ক্ষুণ্ণ না করে, তাহলে এটা আমরা কি দেখছি? এটা আমরা দেখছি যে সে একটা, আমাদের ভারতবর্ষের সংবিধানটা যদি আমরা আলোচনা করি, বা আমরা যদি কোনো এই যে পৃথিবীতে যে মডার্ন যে রাষ্ট্রবিজ্ঞান যে মানুষের কথা বলে, যে মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্যে বিশ্বাসী, হবসের মধ্যে তিনি যতই সার্বভৌম শক্তি, অ্যাবসলিউটিজম এগুলোর কথা বলুক না কেন, ওই যে একটা লেজিটিমেসির কথা তিনি বলেছেন, সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আর যারা বলছেন যে যেসব মানুষ একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থার মধ্যে ছিল, যা খুশি তাই করত, তারা হঠাৎ কি করে তারা নিজেদের মধ্যে তারা সহমত হলো? হ্যাঁ, হতেই পারে। মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, মানুষের যখন নিরাপত্তার অভাব হয়, তার ঘরে তার যে পরিবার যদি বিপন্ন হয়, তখন কিন্তু মানুষকে নিজের ওই অচলায়তনের মধ্যে আটকে থাকলে চলে না। মানুষকে তখন ঘরের বাইরে বেরোতেই হয়, মানুষকে তখন তার পড়শির কথা চিন্তা করতে হয় যে আমরা এমন একটা সমাজ তৈরি করব যেখানে আমাদের যে রাইট অফ সেলফ প্রিজার্ভেশন, আমার সন্তানাদি, আমার পরিবারের মানুষজন যেমন ভালো থাকবে, তার সঙ্গে এই সমাজ, এই রাষ্ট্রের মানুষ, কেন সারা পৃথিবীর মানুষ, তারাও কিন্তু ভালো থাকবে। এই বোধটা আমাদের এই অনুভূতিটা কি করে তৈরি হলো? এটা কি আবেগ? হবস বলছেন এটা আবেগ নয়, এটা রিজন। আমাদের মনের মধ্যে এবং আমাদের যে শরীরটা, শরীরের প্রত্যেকটা অর্গান, যেটা আমাদের মস্তিষ্কে যে ভাবনাটাকে পাঠাবে, যদি মস্তিষ্ক অনিয়ন্ত্রিত কোনো ভাবনা পাঠায় যে ওই লোকটাকে আমার খুন করতে ইচ্ছা করছে, ও আমার শত্রু, ওকে তুমি সরিয়ে দাও, আমার হাত কিন্তু তাই করবে। তাহলে এই যে এত বড় একটা এই যে মোশন ম্যাটার, এইভাবে যে তিনি একটা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানকে একটা নতুন একটা লেভেলে নিয়ে গেছেন, এবং এই মানুষই যে সবকিছুর নিয়ন্তা, অর্থাৎ এই রাষ্ট্রতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ, রাষ্ট্র চেতনা সবকিছু এই মানুষের মাথা থেকেই কিন্তু উদ্ভূত হয়েছে। এবং সেই উদ্ভাবনের পেছনে কি আছে? তার অনুভূতি আছে, তার চিন্তাশীলতা আছে। আজকে যদি থমাস হবস ইচ্ছা করলে তিনি পার্লামেন্টেরিয়ানদেরকে তিনি
সাপোর্ট করতে পারতেন, তার অনুভূতিটা যদি সেরকম হতো, কিংবা তিনি রয়্যালিস্টদেরকে সাপোর্ট করে তিনি একটা ডিভাইন অরিজিন থিওরি, যেটা চলে এসেছে এক সময়, যেটা মধ্যযুগীয় চার্চও যেটা উপরে বেশি নির্ভর করত, যে এবং মধ্যযুগীয় রাজারাও যার দ্বারা সাধারণ যে মানুষকে, যে রেনেসাঁর আগে যে ইহ জগৎ বলে কিছু নেই, যা কিছু বিয়ন্ড আর্থ, এই যে ঈশ্বর, হেভেন, এটাই হচ্ছে সব। কিন্তু রেনেসাঁ প্রথম মানুষকে মাটির দিকে তাকাতে শিখিয়েছিল এবং হিউম্যানিজমের ওপরে তিনি জোর দিতে শিখিয়েছিল। এবং এমন একটা সময়ে হবসের উদয় হয়েছিল, অভ্যুদয় হয়েছিল, যে সময়টা সায়েন্টিফিক রেভলিউশনের সময়। একদিকে সিভিল ওয়ার, একদিকে সায়েন্টিফিক, রেনেসাঁস সায়েন্টিফিক রেভলিউশন। এই সায়েন্টিফিক রেভলিউশন কি বলেছিল, যে নেচার ঈশ্বরের তৈরি নয়, নেচার বিজ্ঞান। এবং এই যে সেই সময় যারা দার্শনিকরা ছিলেন, এই যে এক সময় চার্চ কি বলতেন, চার্চ বলতেন এই পৃথিবীটা রয়েছে অচল এবং সূর্য ঘুরছে তার চারদিকে। কিন্তু যখন টেলিস্কোপ আবিষ্কার হলো, যখন এই যে সৌর জগৎটা যখন দেখলেন, তখন এই যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, কিংবা নিউটন যেটা বলেছেন মাধ্যাকর্ষণ শক্তি, এই যে এই বিষয়গুলো, এগুলো রাষ্ট্রচিন্তাকে অনেকটা, মানে মধ্যযুগ থেকে অনেকটা এগিয়ে নিয়ে গেল। এবং আজ রাষ্ট্রবিজ্ঞান যে স্ট্যান্ড পয়েন্টের উপর দাঁড়িয়ে আছে, তার জন্য কিন্তু অবশ্যম্ভাবীভাবে থমাস হবসের একটা বিরাট একটা অবদান রয়েছে। হ্যাঁ, হতে পারে তার যে ক্রিটিক্সরা, তারা তাকে সমালোচনা করতে পারেন, কারণ তিনি অ্যাবসলিউট সভারেন্টির কথা বলেছেন। কিন্তু তিনি কিন্তু অ্যাবসলিউট মনার্কির কথা বলেননি, অ্যাবসলিউট সভারেন্টির কথা বলেছেন। এবং এই সভারেন্টি কিন্তু ডিভাইন অরিজিনের উপর বেসড নয়। এই সভারেন্টির যে লেজিটিমেসি, সেই লেজিটিমেসিটা কিন্তু আবার আমাদের বর্তমান যে সংসদীয় যে সংবিধান, সংসদীয় পার্লামেন্টারিয়ান সিস্টেম অফ গভর্নমেন্ট, সেখানেও তো লেজিটিমেসি আছে। তাহলে আমরা কি একথা বলতে পারি না যে এই পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসি উৎসটা যদি আমরা দেখতে চাই, তবে অবশ্যম্ভাবী রূপে হবসের লেভিয়াথানকে আমাদের দেখতে হবে। তিনি যে 19টি লয়ের কথা বলেছেন, প্রথমটাতে তিনি বলছেন মানুষ ইচ্ছা করলে শান্তিপূর্ণভাবে তিনি সামাজিক চুক্তি করতে পারেন, আবার তিনি নাও করতে পারেন। তার মানে তিনি যে অ্যাবসলিউট যে সাভারিনের কথা বলছেন, তার মানে এখানে কিন্তু তিনি একটা ফাঁক রেখেছেন, একটা প্রভিশন রেখেছেন, যে সাভারিন কিন্তু তার মতটাকে কারোর উপর আরোপ নাও করতে পারে,
কিন্তু তারপরে তিনি কি বলছেন যে আইদার তুমি শান্তির পথে এসো অথবা তুমি লড়াই করো, তুমি হিংসার পথে যাও, তার মাঝখানে কিন্তু আর কোনো অপশন নেই। তাহলে যখনই তিনি বলছেন যে হিংসার পথে যাও, তখন তার মানে কি রাইট অফ সেলফ প্রিজার্ভেশন তোমার কিন্তু ডিপ্রাইভড হচ্ছে তোমার। তাহলে সেই ভীতি যখন মানুষের মধ্যে কাজ করছে, তখন অটোমেটিক্যালি মানুষ তার যে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে তারা কিন্তু বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে তারা সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে আসছে। এইভাবে রাষ্ট্র তৈরি হচ্ছে এবং রাষ্ট্রের যে সাভারিন বা সার্বভৌম নেতা, তার ভিত্তি কি? আনুগত্য, অ্যাবসলিউট আনুগত্য। আনুগত্য যদি তুমি না করো, তাহলে তোমাকে হিংসার পথে যেতে হবে এবং তোমার যে তুমি তখন জাস্টিস পাবে না, তুমি সার্বভৌম যে নেতা তার যে সদর্থক যে মূল্যায়ন, সেখান থেকেও তুমি বঞ্চিত হবে। নমস্কার। এই বলে আমি আমার থমাস হবসের সোশ্যাল কন্ট্রাক্ট এবং সভারেন্টি এখানেই শেষ করছি। আশা করি আবার দেখা হবে আপনাদের সঙ্গে। পুজো ভালো কাটুক সবার, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।